তোমাদের আজকে পড়াবো প্রোটিন ডাইজেশন। হ্যাঁ, তাহলে প্রোটিন ডাইজেশনের খেয়াল করছো যে তোমার সালাইভাতে প্রোটিন ডাইজেশনের জন্য কোনো এনজাইম নাই। হ্যাঁ, এটা কোথায় আছে? গ্যাস্ট্রিক জুসে। হ্যাঁ, সেজন্য তোমার প্রোটিন ডাইজেশনটা কোথায় শুরু হবে? তোমার স্টমাকে। হ্যাঁ, আর শেষ হবে কোথায়? তোমার ইন্টেরোসাইটে। তোমাদের আমি এই এখানে যা দেখাবো সেটা চাইতেও তোমাদের সুন্দর করে দেওয়া আছে এবিসি বইতে। হ্যাঁ, তোমরা যদি এবিসির বইটা কাছে থাকে তাহলে এবিসির বইটা খোলো। হ্যাঁ, খুললে আমার সাথে একটু মিলায় নাও, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। হ্যাঁ, প্রোটিন ডাইজেশন এটা স্টার্টস হবে কোথায়? স্টমাকে। আর শেষ হয় কোথায়? ইন্টেরোসাইট। আর প্রোটিওলাইটিক এনজাইম, হ্যাঁ, যেটা প্রোটিনকে ডাইজেস্ট করে, সেগুলিকে আমরা আরেকটা নামে বলি পেপটিডেজেস। হ্যাঁ, পেপটিডেজেস অথবা প্রোটিওলাইটিক এনজাইমস, যেটা কি করবে? প্রোটিনকে ডাইজেস্ট করবে। এখন এই প্রোটিওলাইটিক এনজাইম তোমাদেরকে আগের ক্লাসে বলছিলাম দুই ধরনের আছে। একটা হচ্ছে এন্ডোপেপটিডেজ আর একটা হচ্ছে এক্সোপেপটিডেজ। এন্ডোপেপটিডেজ মানে they break down inner peptide bonds of protein, মানে প্রোটিনের ইনার বন্ড গুলোকে ভাঙবে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এন্ডোপেপটিডেজ। যেমন তোমার পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ আর কোলাজিনেস। এরা কি করবে? দে ব্রেক ডাউন ইনার পেপটাইড বন্ডস অফ প্রোটিন টু প্রোডিউস স্মলার পলিপেপটাইড অ্যান্ড পেপটাইড ফ্র্যাগমেন্টস। আর এদেরকে বলবো আমরা এন্ডোপেপটিডেজ এনজাইম। এগুলি হচ্ছে তোমার ইনার পেপটাইড বন্ডকে ভাঙবে, প্রোটিনের যে ভিতরের বন্ডগুলো আছে সেগুলিকে ভাঙবে তোমার এন্ডোপেপটিডেজ এনজাইম। সেই এনজাইমগুলোর নাম কি? পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ আর কোলাজিনেস। আর এক্সো মানে বুঝতেই পারতেছে, এক্সো মানে দুই প্রান্তে যে এনজাইম দুটা ভাঙবে, সেই দুটার নাম হচ্ছে কার্বোক্সিপেপটিডেজ আর অ্যামাইনো পেপটিডেজ। এরা কি ভাঙবে? তোমার দে ব্রেক ডাউন টার্মিনাল পেপটাইড বন্ডস ফ্রম এন টার্মিনাল এন্ড অথবা সি টার্মিনাল। এন টার্মিনালে সাধারণত অ্যামাইনো পেপটিডেজ রিমুভ করে অ্যামাইনো অ্যাসিডকে, আর একটা হচ্ছে তোমার সি টার্মিনালে সাধারণত কার্বোক্সিপেপটিডেজ এটা রিমুভ করবে অ্যামাইনো অ্যাসিডকে। তাহলে এই দুই ধরনের এনজাইম, একটা এন্ডোপেপটিডেজ আর একটা হচ্ছে এক্সোপেপটিডেজ। হ্যাঁ, অনেক সময় তোমাদেরকে ছোট করে কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য এক্সোপেপটিডেজ এনজাইম, তখন তোমরা বলবা কার্বোক্সিপেপটিডেজ আর অ্যামাইনোপেপটিডেজ। আর যদি জিজ্ঞাসা করা হয় এন্ডোপেপটিডেজ এনজাইম কোনগুলো প্রোটিনের, তখন সেগুলি বলবা যে পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন আর ইলাস্টেজ। আর আমরা জানি গ্যাস্ট্রিক জুসে কি থাকে? এই প্রোটিন ডাইজেশনে হেল্প করে দুটা জিনিস, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে পেপসিন। একটা কোশ্চেন ছিল। বলো ম্যাম, এখানে যে মানে প্রোটিনের যে পেপটাইড বন্ডটা ভাঙা হবে, সেই ক্ষেত্রে কি এক্সোপেপটাইডেজ আগে কাজ করবে দেন এন্ডোপেপটাইডেজ এটার উপর ক্রিয়া করবে? না, আর তোমার আমি তোমাকে বলি প্রথমে এন্ডোপেপটিডেজ যেটা যেমন স্টমাকে, হ্যাঁ, পেপসিন আগে কাজ করবে। হ্যাঁ, তারপরে তখন তোমার স্মল ইন্টেস্টাইনে যাবে, তখন তোমার তোমার ওই তখন কোথা থেকে আসে? প্যানক্রিয়াটিক জুস থেকে আসে। প্যানক্রিয়াটিক জুসে থাকে তোমার এই ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ আর কার্বোক্সিপেপটিডেজ। তখন কার্বোক্সিপেপটিডেজ এই সি টার্মিনালকে ভাঙবে আর বাকিগুলা মাঝখানে গুলোকে ভাঙবে। হ্যাঁ, আর এর অ্যামাইনোপেপটিডেজটা একদম সার্কাস ইন্টারিকেসে যখন যাবে এর অলিগোপেপটাইড হয়ে, তখন অ্যামাইনোপেপটিডেজটা এন টার্মিনালটাকে ভাঙবে। হ্যাঁ, তাহলে স্টমাকে যখন প্রোটিনটা যাবে তখন কি করবে? এখানে আমরা জানি দুটা জিনিস, একটা হচ্ছে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে এনজাইম থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে পেপসিনোজেন, সেটাকে অ্যাক্টিভ করে কি? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে মেইনলি এখানে তিনটা কাজ করে, একটা হচ্ছে তোমার পেপসিনোজেনকে অ্যাক্টিভ করে পেপসিনে, আর একটা হচ্ছে প্রোটিনকে ডিনেচারেশন করে, আর ও হাইড্রোক্লোরিক অ্যাসিড
থাকার জন্য ওখানে অ্যাসিডিক মিডিয়াটা তৈরি হয়। হ্যাঁ, তাহলে আর পেপসিনটা এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে তোমার ভালো কাজ করে। তাহলে তোমার গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক প্রথমে কি করবে, প্রোটিন ডিনেচারেশন করবে। এতে সুবিধা কি, gastric hydrochloric acid causes protein denaturation to make them more accessible to proteolytic enzyme, যাতে তোমার proteolytic এনজাইমটা ওই প্রোটিনের উপরে মানে কাজ করতে পারে এবং প্রোটিনকে ডাইজেস্ট করতে পারে। তখন যখন প্রোটিনটা ডিনেচারেশন হয়ে যাবে, অর্থাৎ ডিনেচার যে প্রোটিনটা সেটার উপর পেপসিন কাজ করে কি তৈরি করবে, স্মলার পলিপেপটাইড, সেগুলির নাম কি, প্রোটিওজেস আর হচ্ছে তোমার পেপটোন, এগুলিতে তোমার পরিণত করবে। তারপরে এটা কোথায় যাবে, তোমার ডিডোনাম এবং জেজুনামে। হ্যাঁ, তারপরে তোমার ডিডোনামে যে তোমার জেজুনামে প্রথমে গিয়ে কি হবে, এই যে পার্শিয়ালি যে ডাইজেস্টেড প্রোটিন এগুলি ফার্দার হাইড্রোলাইজড হবে বাই তোমার প্যানক্রিয়াটিক পেপটিডেজ, অর্থাৎ প্যানক্রিয়াটিক এনজাইম দিয়ে এগুলি আরো হাইড্রোলাইজড হবে, হয়ে কি তৈরি করবে, অলিগোপেপটাইডস এবং ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এই ফ্রি অ্যামাইনো অ্যাসিডটা কোথা থেকে হচ্ছে, ওই যে তোমার সি টার্মিনালে তোমার প্যানক্রিয়াটিক জুসে কি থাকে, কার্বোক্সি পেপটিডেজ থাকে, এইটা তোমার ভেঙে ফ্রি অ্যামাইনো অ্যাসিড হবে। আর এই যে তোমার পার্শিয়ালি ডাইজেস্টেড প্রোটিন যেটা পলিপেপটাইড, প্রোটিওজেস, পেপটোনস, এগুলিকে ভেঙে কি করবে, অলিগোপেপটাইডস তৈরি করবে। তারপরে এগুলি আবার তারপরে কোথায় যাবে, তোমার ফাইনালি সাক্কাস ইন্টারিকাসে যাবে। সেখানে যাওয়ার পরে এই সাক্কাস ইন্টারিকাসের যে এনজাইম গুলো সেগুলি কি করবে, এটাকে অলিগোপেপটাইডকে ভেঙে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। এই ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড তারপরে তোমার এটা অ্যাবজর্বড হবে কোথায়, ইন্টেরোসাইট, অর্থাৎ ইন্টেস্টিনিয়াল এপিথেলিয়াল সেলের ভিতরে যাবে। সেলের ভিতরে ঢুকে তোমার ওখানে আবার ওই ডাইপেপটাইড, ট্রাইপেপটাইডকে ভাঙার জন্য দুটা এনজাইম আছে, সেটা নাম হচ্ছে ডাইপেপটিডেজ এনজাইম আর ট্রাইপেপটিডেজ এনজাইম। এই দুটা ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইডকে ভেঙে তোমার অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। হ্যাঁ, তাহলে তোমার ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এই ফ্রি অ্যামাইনো অ্যাসিড তারপরে সেল থেকে ব্লাডে তোমার অ্যাবজর্পশন হবে। তাহলে মনে রাখতে হবে যেটা স্টমাক থেকে শুরু হবে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রোটিন ডিনেচারেশন করবে, কিসের জন্য, টু মেক দেম মোর অ্যাক্সেসিবল টু প্রোটিওলাইটিক এনজাইমস। তারপর দেন পেপসিন act and digest protein to smaller polypeptide such as proteases and peptones. Are in duodenum and jejunum, this partially digested protein is further hydrolyzed by pancreatic peptidase or the pancreatic enzymes converted into oligopeptides and amino acids. Finally, তোমার a peptidase of Succus entericus digest them into dipeptide and tripeptide and amino acid. These dipeptide and tripeptide in the enterocyte are converted into amino acid by the enzyme dipeptidase and tripeptidase enzyme দিয়ে। হ্যাঁ, এইভাবে তোমার ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এমনি আমরা যদি বলি যে তোমার প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্টটা কি থাকে, এন্ড প্রোডাক্টটা হয় তোমার অ্যামাইনো অ্যাসিড হয় আর ডাইপেপটাইড আর ট্রাইপেপটাইড। এই ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড আবার ইন্টারসাইটে গিয়ে তোমার ডাইপেপটিডেজ এনজাইম আর ট্রাইপেপটিডেজ এনজাইম দিয়ে তোমার ভেঙে আবার অ্যামাইনো অ্যাসিড হবে। সেই অ্যামাইনো অ্যাসিড গুলো আবার ফ্রি মানে হয়ে তোমার সেল থেকে ব্লাডে অ্যাবজর্পশন হবে। এখন তোমার একটা জিনিস মনে রাখতে হবে, এমনিতে যেগুলি অ্যামাইনো অ্যাসিড হিসাবে এন্ড প্রোডাক্ট ছিল সেগুলি তোমার কি হবে, অ্যাবজর্পশন হবে কোন প্রসেসে, যেভাবে গ্লুকোজ তোমার অ্যাবজর্পশন হয় মানে সেম প্রসেসে, অর্থাৎ কোন ভাবে এই ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড এগুলি তোমার কি হবে,
লুমেন থেকে সেলের ভিতরে যাবে তোমার অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে। সেটা কিভাবে? তোমার বিশেষ করে অ্যামাইনো অ্যাসিডটা লুমেন থেকে সেলের ভিতরে যাবে সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে, অর্থাৎ সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড। গ্লুকোজের বেলায় ছিল সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ তোমার গ্লুকোজ, এখানে হচ্ছে সোডিয়াম কো ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে ফ্রি অ্যামাইনো অ্যাসিড গুলো এভাবে যাবে। আর সেলের ভিতরে যে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড গুলো সেগুলি হাইড্রোলাইজড হবে কি দিয়ে? ডাইপেপটিডেস এনজাইম এবং ট্রাইপেপটিডেস এনজাইম দিয়ে হাইড্রোলাইজড হয়ে তোমার ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এইসব ফ্রি অ্যামাইনো অ্যাসিড সেলের ভিতরে যেগুলি তৈরি হলো সবগুলো তোমার ব্লাডে যাবে বাই ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে। হ্যাঁ, এটুক তোমরা মনে রাখবা যে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিডটা প্রথমে লুমেন থেকে সেলের ভিতরে যাবে তোমার সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে, তারপরে সেল থেকে ব্লাডে যাবে বাই ফ্যাসিলিটেড ডিফিউশনের প্রসেসে। কিন্তু ডাইপেপটাইড ট্রাইপেপটাইড এগুলি সেলের ভিতরে গিয়ে এগুলি আবার হাইড্রোলাইজড হবে বাই দ্য এনজাইম অফ ডাইপেপটিডেস এবং ট্রাইপেপটিডেস দিয়ে যে ফ্রি অ্যামাইনো অ্যাসিড হবে সেটা তোমার ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে ব্লাডে অ্যাবজর্ব হবে। হ্যাঁ, প্রোটিন ডাইজেশনে তোমাদের শুধু বিশেষ করে জিজ্ঞেস করা হয় যেমন তোমার কোন এনজাইম তোমার কোথায় কাজ করে এটা জিজ্ঞেস করা হয়। আর তোমার অ্যাবজর্পশনটা তোমাদের বেশি জিজ্ঞেস করা হয় গ্লুকোজ অ্যাবজর্পশন এবং লিপিড অ্যাবজর্পশন, এই দুটা জিনিস মানে বেশি করে তোমাদের রিটেনও কোশ্চেন থাকে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। আর কার্বোহাইড্রেট ডাইজেশন প্রসেসটা তোমার এটা রিটেনে অনেক সময় কোশ্চেন থাকে, কিভাবে হয়তো দিয়ে দিবে যে কিভাবে স্টার্চ তোমার ডাইজেস্টেড হয়। হ্যাঁ, অথবা তোমাদের শুধু যদি স্টার্চ দেয় তাহলে এন্ড প্রোডাক্ট কিন্তু শুধু গ্লুকোজ দেখাবা, তখন তোমার ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এগুলি তোমার বলা যাবে না। শুধু স্টার্চ উল্লেখ করে যদি কার্বোহাইড্রেট উল্লেখ থাকে তখন তোমার স্টার্চ তারপরে সুক্রোজ ল্যাকটোজ এগুলি সবই তোমাদেরকে তখন বলতে হবে। আর যদি স্টার্চ উল্লেখ করে দেয় তখন শুধু স্টার্চের যে ডাইজেশনের যে স্টেপ গুলো সেগুলি বলতে হবে, সেখানে তোমার সুক্রোজ ল্যাকটোজ এগুলি মানে উল্লেখ করবা না। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবা। অনেক সময় একটু শুধু স্টার্চ লিখে দেয় যে এটা কিভাবে ডাইজেস্টেড হয়, আর যদি কার্বোহাইড্রেট দেয় তখন তিনটায় তোমাদেরকে বলতে হবে। আর এখন তোমার লিপিড ডাইজেশন। হ্যাঁ, লিপিড ডাইজেশনটা আজকে শুধু বলবো আর অ্যাবজর্পশনটা কালকে পড়াই দিব। লিপিড ডাইজেশন, লিপিড আমরা ডায়েটারি লিপিড কি কি খাই? হ্যাঁ, ট্রাইএসাইল গ্লিসারল, এটা তোমার 90% আমরা ট্রাইএসাইল গ্লিসারল তোমার ডায়েটারি লিপিড হিসাবে খাই। তারপরে তোমার ফ্রি কোলেস্টেরল, তারপরে ফসফোলিপিড, কোলেস্টেরল এস্টার এগুলিও কিন্তু ডায়েটারি লিপিড। হ্যাঁ, তার ভিতর মনে রাখতে হবে কোন লিপিডটা আমরা বেশি ডায়েটে খাই, ট্রাইএসাইল গ্লিসারল 90%। হ্যাঁ, আর ফ্রি কোলেস্টেরল থাকবে, ফসফোলিপিড থাকবে, আর কোলেস্টেরল স্টার থাকে। হ্যাঁ, ডেইলি কতটুকু আমরা ইনটেক করি? 60 থেকে 150 গ্রাম পার ডে। এখন তোমার লিপিড ডাইজেশন। লিপিড যদিও স্যালাইভাতে তোমার আমরা কি যে ওখানে তোমার লিপিড ডাইজেশনের জন্য এনজাইম স্যালাইভাতে দুটো এনজাইম ছিল, একটা ছিল তোমার স্যালাইভারি আলফা অ্যামাইলেজ আর একটা ছিল লিঙ্গুয়াল লাইপেজ। হ্যাঁ, আর স্যালাইভারি আলফা অ্যামাইলেজ এটা কার্বোহাইড্রেট ডাইজেশন স্টার্চ ডাইজেশনের জন্য লাগে, আর লিঙ্গুয়াল লাইপেজটা লিপিড ডাইজেশনে। কিন্তু তোমার লিপিড ডাইজেশনটা তোমার মাউথে হবে, স্টার্ট হবে না, স্টার্ট হবে কোথায়? স্টমাকে। কেন? যে এটা যেহেতু লিঙ্গুয়াল লাইপেজটা তোমার হচ্ছে এটা মানে অ্যাসিড স্ট্যাবল। হ্যাঁ, আর স্যালাইভাতে এর পিএইচ কত? তোমার প্রায় তোমার 7। হ্যাঁ, কিন্তু আর এই লিঙ্গুয়াল লাইপেজটা সাধারণত 4 থেকে 4.5 এর মধ্যে কাজ করে। যদিও তোমার
গ্যাস্ট্রিক জুসের পিএইচ তোমার আমরা 1.5 অথবা 2 থেকে 3.5 পর্যন্ত ধরি, কিন্তু ওই এই ইয়েতে ও অল্প কাজ করবে। হ্যাঁ, মানে যদিও লিঙ্গুয়াল লাইপেজটা কার কম্পোনেন্ট? স্যালাইভার, কিন্তু এটা মাউথে লিপিড ডাইজেশন করে না, শুরু করে না। কোথায় করে? তোমার স্টমাকে করে। কারণ যে এই লিঙ্গুয়াল লাইপেজের জন্য যে অপটিমাম পিএইচ দরকার সেটা কত? 4 থেকে 4.5। আর স্যালাইভার পিএইচ যেহেতু 7, অ্যাবাউট 7, সেজন্য তোমার মাউথে এটা ফ্যাটের উপরে কোনো কাজ করে না। আর স্টমাকে তোমার গ্যাস্ট্রিক লাইপেজও থাকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখবা, অনেক সময় ভাইভাতে তোমাদের জিজ্ঞেস করা হয় যে লিঙ্গুয়াল লাইপেজটা কোথা থেকে মানে সিক্রেটেড হয়। হ্যাঁ, এটা টাঙের যে ডরসাল সারফেস আছে, মানে ওখানে এবনার্স গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে লিঙ্গুয়াল লাইপেজটা সিক্রেটেড হয়। এই লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক জুসের যে গ্যাস্ট্রিক লাইপেজও থাকে, এই দুটা মিলে এই ডায়েটারি যে ট্রাইএসাইল গ্লিসারল কন্টেনিং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, যে ট্রাইএসাইল গ্লিসারল গুলো কন্টেন করবে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, সেইগুলিকে তোমার ভাঙবে প্রায় সেটা 30% মতো। এর বেশি পারে না। কেন? যে ফ্যাট, অন্য ফ্যাট গুলো তো স্টমাকে এমালসিফাইড হয় না, সেজন্য তোমার বেশি এখানে ডাইজেস্ট করতে পারে না, মাত্র তোমার 30%। তাও কোনগুলো শর্ট চেইন, কোন ইয়েতে থাকে তোমার ফ্যাটি অ্যাসিড? কোথায়? মিল্ক, এই তোমার ফ্যাটের মধ্যে তোমার টিজি তোমার কন্টেনিং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এটা থাকে। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে যে গ্যাস্ট্রিক লাইপেজ এবং লিঙ্গুয়াল লাইপেজ এটা ডাইজেস্ট করবে অ্যাবাউট 30% অফ ডায়েটারি ট্রাইএসাইল গ্লিসারল দ্যাট কন্টেইন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। যেমন সেগুলি কোন? যেমন মিল্ক ফ্যাটে থাকে তোমার ট্রাইএসাইল গ্লিসারল কন্টেইনিং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, কিন্তু মানে এখানে লিপিড ডাইজেশন স্টমাকে কম। কেন? যেহেতু অন্যান্য ফ্যাট গুলো এখানে এমালসিফাইড হয় না, সেই জন্য তোমার এখানে শুধু যেগুলি যে ট্রাইএসাইল গ্লিসারল কন্টেইন করবে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, সেইগুলিকে এরা ডাইজেস্ট করতে পারে। সেটা কতটুকু? 30%। তারপরে তোমার ইন্টেস্টাইনে কি হবে? ফ্যাট ডাইজেশনটা এটার একটা ইনভলভস এ কমপ্লেক্স ফেনোমেনন। তার মানে এখানে কি হবে? প্রথমে এমালসিফিকেশন হবে, followed by digestion by pancreatic lipolytic enzyme. এখানে কমপ্লেক্স ফেনোমেনন বলছি কেন? যে স্মল ইন্টেস্টাইনে প্রথমে কি হয়? এমালসিফিকেশন হয়, তাই না? তাহলে এমালসিফিকেশন কে করে? আমরা জানি বাইল সল করে, তাই না? সেটা আগে হতে হবে এমালসিফিকেশন। এমালসিফিকেশনের হলে তারপরে তোমার তারপরে ওইটার উপরে তোমার প্যানক্রিয়াটিক যে লাইপোলাইটিক এনজাইম সেগুলি তোমার এক কাজ করবে। হ্যাঁ, তাহলে এই স্মল ইন্টেস্টাইন মানে ডাইজেশন অফ ফ্যাট ইন স্মল ইন্টেস্টাইন ইনভলভস এ complex phenomenon which includes emulsification followed by digestion by pancreatic lipolytic enzymes. তাহলে স্মল ইন্টেস্টাইনে ফ্যাট ডাইজেশন ইনভলভস থাকে একটা কমপ্লেক্স ফেনোমেনন, যেটা ইনক্লুড করে কি? প্রথমে এমালসিফিকেশন হবে, ফলোড বাই ডাইজেশন। ডাইজেশনটা কি দিয়ে হবে? বাই প্যানক্রিয়াটিক লাইপোলাইটিক এনজাইমস। আর তোমাদেরকে আগেই আমি বলছিলাম যে হোয়াট ইজ এমালসিফিকেশন। যে এমালসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ লার্জ ফ্যাট গ্লোবুলস আর ব্রোকেন ডাউন into small fat particles with the help of bile salt and lecithin. lecithin মানে ফসফোলিপিড। ফসফোলিপিড এবং বাইল সল্ট কি করে? এমালসিফিকেশনে করে। তাহলে এমালসিফিকেশনটা কি? This is the process by which large fat globules are broken down into small fat particles with the help of bile salt and lecithin. Therefore, increase surface area of fat for better action of pancreatic lipase
অন সারফেস অফ ফ্যাট গ্লোবুলস। এই যে এমালসিফিকেশনটা হচ্ছে, এটা হওয়ার ফলে কি হবে, বড় বড় লার্জ তোমার যে ফ্যাট গ্লোবুলস গুলো ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হবে, কি কার সাহায্যে, বাইল সল্ট এবং ল্যাসিথিনের সাহায্যে। এর ফলে কি হবে, সারফেস এরিয়াটা বাড়বে ফ্যাটের। তাহলে কি হবে, প্যানক্রিয়াটিক লাইপেজ ওইটার উপরে কাজ করতে তোমার সুবিধা হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখো, যে এই যে এমালসিফিকেশন হয়, বাইল সল্ট যে করে, বাইল সল্ট আর এই এমালসিফিকেশনে আসলে তোমার বাইল সল্ট মেইন কাজটা কি করে, ও রিডিউস করে সারফেস টেনশনকে। হ্যাঁ, সারফেস টেনশনকে রিডিউস করার জন্য ওদের ফ্যাট গ্লোবুলস এর ভিতরে কি হয়, একটা অ্যাজাইটেশন হয়। অ্যাজাইটেশন মানে একটা ইরেগুলার র্যাপিড হ্যাপাজার্ড মুভমেন্ট হয়, হয়ে একটার সাথে একটা হয়ে ভেঙে যায়। হ্যাঁ, আর একটা কি হয়, এমনি তো আমাদের বাউলের একটা মুভমেন্ট হয়, পেরিস্টালটিক মুভমেন্ট হয়, সেটার জন্য কিন্তু এই এমালসিফিকেশন, এটাও এমালসিফিকেশনে সাহায্য করে। হ্যাঁ, এখন তোমার এমালসিফিকেশন যখন হয়ে যাবে, তখন ওই সারফেসের এরিয়ার উপরে কে কাজ করবে, প্যানক্রিয়াটিক লাইপোলাইটিক এনজাইমস ওটার উপরে কাজ করবে। এখন মনে রাখবা যে প্যানক্রিয়াটিক লাইপেজ যেটা, হ্যাঁ, প্রথমে এটা মানে এটা হেল্প দিবে কার, পলিপেজ এনজাইম। আমরা প্যানক্রিয়াটিক জুসের মধ্যে মানে দেখছিলাম যে তোমার প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলিপেজ, হ্যাঁ, তারপরে এগুলি থাকে, তারপরে ফসফোলাইপেজ A2, তারপরে কোলেস্টেরল এস্টারেজ, এগুলি এনজাইম কার ছিল, প্যানক্রিয়াটিক জুসে। তাহলে প্রথমে দেখো, প্যানক্রিয়াটিক লাইপেজ উইথ দ্য হেল্প অফ কোলিপেজ এখন ডায়েটারি তোমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল and remove fatty acid from first and third carbon of তোমার গ্লিসারল। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা প্রথম দিন একটা ক্লাসে বলছিলাম যে গ্লিসারলে তোমার 3টা কার্বনে 3টা লং চেইন ফ্যাটি অ্যাসিড থাকে। হ্যাঁ, এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল মানে মানে একটা গ্লিসারলের সাথে 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে। হ্যাঁ, ফার্স্ট কার্বনে থাকবে একটা, সেকেন্ড কার্বনে আর থার্ড কার্বনে। তাহলে এই যে আমরা যদি এখন একটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ভাঙি, তাহলে আমরা কি পাবো, সাধারণত 3টা ফ্যাটি অ্যাসিড পাই আর একটা তোমার গ্লিসারল পাই। তাহলে প্রথমে প্যানক্রিয়াটিক লাইপেজ এটা কাজ করবে কি, উইথ দ্য হেল্প অফ কোলিপেজ এনজাইম acts on dietary triacyl glycerol। dietary triacyl glycerol এর উপরে কাজ করে কি করবে, তোমার রিমুভ করবে এই লং ফ্যাটি অ্যাসিড, কত নাম্বার থেকে 1 নাম্বার আর 3 নাম্বার কার্বনের যে লং ফ্যাটি অ্যাসিড চেইন ছিল, সেই দুটোকে রিমুভ করবে। তাহলে ওই দুটোকে যদি সে রিমুভ করে, তাহলে কি থাকলো, 2 নম্বরে ওই ফ্যাটি অ্যাসিডটা শুধু থাকে। সেই জন্য এটার নাম হচ্ছে 2 monoacyl glycerol। হ্যাঁ, তাহলে এখানে প্যানক্রিয়াটিক লাইপেজ উইথ দ্য হেল্প অফ কোলিপেজ এনজাইম acts on dietary triacyl glycerol and remove fatty acid from the first and third carbon of তোমার glycerol। হ্যাঁ, and thus produces 2 monoacyl glycerol। তাহলে আমরা টিএজি কে ভেঙে কি পাওয়া যাচ্ছে, তোমার ফ্যাটি অ্যাসিড আর 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল। এখন অনেক সময় এই 2 মোনোঅ্যাসাইল গ্লিসারলটা এটা আবার আইসোমারেজেস হয়, তার মানে এই 2 নম্বর থেকে ফ্যাটি অ্যাসিডটা 1 নম্বরে যেতে পারে, আইসোমারেজেশন হতে পারে। তখন সেই ক্ষেত্রে কি হবে, তোমার যখন 1 মোনো অ্যাসাইল গ্লিসারল তৈরি হবে, তখন এটার উপরে প্যানক্রিয়াটিক লাইপেজটা আবার কাজ করে তোমার কি করবে, তখন ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং শুধু গ্লিসারল তৈরি করবে। এইভাবে দেখা যাচ্ছে যে এটা তোমার বেশি পারে না, মাত্র 25 থেকে 30%। আবার এই 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল থেকে 1 মোনোঅ্যাসাইল গ্লিসারল হতে পারে আইসোমারাইজেশনের মাধ্যমে। তখন এটার উপরে আবার 1 মোনোঅ্যাসাইল গ্লিসারলের উপরে প্যানক্রিয়াটিক লাইপেজটা তোমার কাজ করে কি তৈরি করবে, তোমার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইঅ্যাসাইলকে ভাঙার পরে আমরা এন্ড প্রোডাক্টটা কি পাই,
ফ্যাটি অ্যাসিড পায়, গ্লিসারল পায়, আর এটা পাবো তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এটা কমপ্লিটলি দিয়ে যে ভাঙবে মাত্র 25 থেকে 30%, হ্যাঁ। কিন্তু আর বাকিটা তোমার আমরা 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল হিসেবে পাবো, সেটা তোমার প্রায় 70% এর মতো। তাহলে এন প্রোডাক্ট থাকবে তোমার ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আর 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল। এটা বুঝতে পারছো? প্রথমে তোমার প্যানক্রিয়াটিক লাইপেজটা কোলিপেজের সাহায্যে তোমার ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থেকে 1 নম্বর আর 3 নম্বর কার্বন থেকে লং চেইন ফ্যাটি অ্যাসিড দুটাকে সরাই ফেলবে। তখন থাকবে কি 2 নম্বর কার্বনে তোমার ফ্যাটি অ্যাসিড থাকবে, সেজন্য এটার নাম হচ্ছে 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল। 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল আবার আইসোমারেজেস হয়ে 1 নম্বর মোনোঅ্যাসাইল গ্লিসারল হতে পারে। তাহলে যখন 1 নম্বর মোনোঅ্যাসাইল গ্লিসারল হবে তখন ওটার উপরে আবার প্যানক্রিয়াটিক লাইপেজ কাজ করে তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। এটা কতটুকু পারে? 25 থেকে 30%। আর বাকিটা তোমার 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল হিসাবে থেকে যায়। আর আমরা জানি প্যানক্রিয়াটিক জুসে আর কি এনজাইম আছে? কোলেস্টেরল এস্টারেজ। তাহলে এটা কার উপরে কাজ করবে? এটা কোলেস্টেরল এস্টারের উপরে কাজ করবে। আমরা কোলেস্টেরল এস্টার কিন্তু এস্টার হিসেবে মাত্র 10 থেকে 15% খায়, আর বেশি থাকে তোমার ফ্রি ফর্মে, হ্যাঁ। এই যে 10 থেকে 50% আমরা কোলেস্টেরল এস্টার খাচ্ছি, এটার উপরে কোন এনজাইম কাজ করবে? কোলেস্টেরল এস্টারেজ। এটা কোথায় থাকে? প্যানক্রিয়াটিক জুসে থাকে। তাহলে এই কোলেস্টেরল এস্টারেজ যখন কোলেস্টেরল এস্টারকে ভাঙবে, তার মানে কোলেস্টেরল এস্টার আমরা কাকে বলবো? যখন ফ্রি কোলেস্টেরলের মানে যখন 3 নম্বর কার্বনে হাইড্রক্সিল গ্রুপ থাকে তখন আমরা ওইটাকে বলি ফ্রি কোলেস্টেরল, হ্যাঁ। তার মানে এটা ওয়াটার সলিবল। আর এই 3 নম্বর কার্বনে যখন একটা লং ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, লং চেইন ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, তখন সেটাকে আমরা কি বলি? কোলেস্টেরল এস্টার বলি। তাহলে কোলেস্টেরল এস্টার হিসাবেও আমরা 10 থেকে 50% খাই, সেটাকে ভাঙে কে? কোলেস্টেরল এস্টারেজ এনজাইম। ওই কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কি করবে? ওই ফ্যাটি অ্যাসিডটাকে ভেঙে ফেলবে কোলেস্টেরল থেকে, হ্যাঁ, ওই বন্ডটাকে ভাঙবে। তাহলে আমরা কোলেস্টেরল এস্টারেজকে ভাঙলে এনজাইম কোলেস্টেরল এস্টারকে ভাঙলে আমরা কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো আর কোলেস্টেরল পাবো, হ্যাঁ। আর ফসফোলাইপেজ A2 এটাও প্যানক্রিয়াটিক জুসের এনজাইম। এটা তোমার কার উপরে কাজ করবে? ফসফোলিপিডের উপর কাজ করবে। ফসফোলিপিডের উপরেও কাজ করে ওই ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে রিমুভ করবে, করে কি করবে? তোমার লাইসো ফসফোলিপিড তৈরি করবে। তাহলে ফসফোলাইপেজ A2 এটা ফসফোলিপিডের উপরে তোমার কাজ করে মানে কি তৈরি করবে? ফ্যাটি অ্যাসিড এবং লাইসো ফসফোলিপিড। তাহলে দেখা যাচ্ছে যে তোমার লিপিড ডাইজেশনের পরে আমাদের এন্ড প্রোডাক্ট কি থাকে? তোমার ফ্যাটি অ্যাসিড থাকে, হ্যাঁ, তারপরে গ্লিসারলও থাকতে পারে, 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, আর একটা কি? কোলেস্টেরল। আর এদিকে ওই ফসফোলিপিড যদি থাকে তাহলে ফসফোলিপিডকে ভাঙলে আমরা কি পাই? লাইসোফসফোলিপিড, হ্যাঁ। তাহলে ফ্যাটি অ্যাসিড, তারপরে গ্লিসারল, 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, কোলেস্টেরল, লাইসোফসফোলিপিডও তোমরা বলবা। এগুলো হচ্ছে এন্ড প্রোডাক্টস অফ দ্য লিপিড ডাইজেশন, হ্যাঁ। তাহলে এন্ড প্রোডাক্টস অফ দ্য লিপিড ডাইজেশন কি? ফ্যাটি অ্যাসিড, তারপরে তোমার 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল, আবার গ্লিসারলও হবে, তারপরে কোলেস্টেরল আর লাইসোফসফোলিপিড। ফ্যাট ডাইজেশনটা তোমার স্টমাকে শুরু হচ্ছে, কিন্তু এখানে তোমার লিঙ্গুয়াল লাইপেজ যদিও স্যালাইভার এটা একটা কম্পোনেন্ট, কিন্তু এখানে কাজ করে কোথায়? স্টমাকে। স্যালাইভাতে করতে পারে না, কারণ এর অপটিমাম পিএইচ কত? 4 থেকে 4.5, কিন্তু স্যালাইভার পিএইচ কত আমরা জানি? তোমার অ্যাবাউট 7। এর জন্য লিঙ্গুয়াল আর এই লিঙ্গুয়াল লাইপেজটা কোথা থেকে তৈরি হয়? তোমার এবনার্স গ্ল্যান্ড অন ডরসাল সারফেস অফ দ্য টাং। আর এই লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক জুসেও যে গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, এরা দুইজনে মিলে তোমার 30% তোমার টিএজি কে ভাঙে। কোনগুলোকে ভাঙবে?
যেগুলি কন্টেনিং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। এটা কোথায় থাকে? মিল্ক ফ্যাটে থাকে। আর বাকিটা কেন করতে পারে না? যেহেতু বাকিগুলো এমালসিফাইড হতে পারে না, সেই জন্য করতে পারে না। আর ইন্টেস্টাইনে যে কি হবে, এখানে ডাইজেশন অফ ফ্যাট ইন স্মল ইন্টেস্টাইন ইনভলভস এ কমপ্লেক্স ফেনোমেনন। কমপ্লেক্স ফেনোমেননটা কি? প্রথমে এমালসিফিকেশন হবে, ফলোড বাই ডাইজেশন। ডাইজেশনটা কে করবে? প্যানক্রিয়াটিক গ্লাইকোলাইটিক এনজাইমস। আর এটা কিন্তু খুবই জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ এমালসিফিকেশন। হ্যাঁ, আর এই এমালসিফিকেশনটা তোমরা একদম মুখস্থ রাখবা। এটা এমালসিফিকেশন, এটা ভাইভাতে খুবই জিজ্ঞেস করা। যখনই ফ্যাট ডাইজেশন আসবে, যখনই তুমি বলবা এমালসিফিকেশন, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হবে হোয়াট ডু মিন বাই এমালসিফিকেশন। তাহলে এমালসিফিকেশনটা কি? ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ large fat globules are broken down into small fat particles with the help of bile salt and lecithin, therefore increase surface area of fat for better action of pancreatic lipase on the surface of fat globules. তারপরে তোমার কি হবে? এই এনজাইমেটিক ডিগ্রেডেশন হবে লিপিডের, কি দিয়ে? বাই প্যানক্রিয়াটিক তোমার লাইপোলাইটিক এনজাইম। সেগুলি কি? প্রথমে প্যানক্রিয়াটিক লাইপেজ with the help of polypase enzyme acts on dietary triacylglycerol. ওরা কি করবে? প্যানক্রিয়াটিক লাইপেজ রিমুভ করবে ফ্যাটি অ্যাসিড from first and third carbon of glycerol and produces 2-monoacylglycerol. অনেক সময় এই 2-monoacylglycerol কি হয়? Isomerizes হয় into 1-monoacylglycerol, which is then digested by pancreatic lipase into fatty acid and glycerol. Into this process about 25 থেকে 30% তোমার TAG এইভাবে কমপ্লিটলি তোমার ডাইজেস্টেড হবে টু ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। তাহলে আর 70% তোমার থাকবে 2-monoacylglycerol হিসেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইঅ্যাসাইলগ্লিসারলকে ভাঙলে আমরা এন্ড প্রোডাক্ট কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর 2-monoacylglycerol। আর 30% monoacylglycerol কি হবে? আবার আইসোমারেজেস হয়ে 1-monoacylglycerol হবে। সেটা তখন কি হবে? ডাইজেস্টেড হবে প্যানক্রিয়াটিক লাইপেজ দিয়ে। কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে। তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড, 2-monoacylglycerol আর গ্লিসারল পাচ্ছি ট্রাইঅ্যাসাইলগ্লিসারলকে ভাঙলে। আর আরেকটা এনজাইম কোলেস্টেরল এস্টারেজ, এটা কার উপরে ভাঙবে? কোলেস্টেরল এস্টার। কোলেস্টেরল এস্টার কাকে বলবো? যখন ফ্রি কোলেস্টেরল মানে 3 নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, ওখানে যখন একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলি? কোলেস্টেরল এস্টার। এটাকে কে ভাঙবে? কোলেস্টেরল এস্টারেজ এনজাইম। তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো আর কোলেস্টেরল পাবো। আর একটা এনজাইম ফসফোলিপিড A2, এটা কাকে ভাঙবে? ফসফোলিপিডকে ভাঙবে। ফসফোলিপিডকে ভেঙে আমরা কি পাবো? তাহলে ফ্যাটি অ্যাসিড এবং লাইসোফসফোলিপিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাট মানে ডাইজেশন অর্থাৎ লিপিড ডাইজেশনে এন্ড প্রোডাক্টস কি থাকবে? ফ্যাটি অ্যাসিড, 2-monoacylglycerol, গ্লিসারল, কোলেস্টেরল এবং লাইসোফসফোলিপিড। এগুলি হচ্ছে এন্ড প্রোডাক্টস অফ দা লিপিড ডাইজেশন।